আমার শ্বশুরবাড়িতে আমার উপরে সর্বনিম্ন যে টর্চারটা ছিল সেটা হচ্ছে আমাকে ওয়াশরুম ইউজ করতে দিত না। হ্যাঁ, ওয়াশরুম ইউজ করতে দিত না, সব কিছু ওকে ডিভোর্স দিব। তো একদিন চিন্তা করলাম যে ডিভোর্স করার পরে ওকে তো কখনো আমি আর ছুঁয়ে দেখতে পারবো না, তাহলে আমি বাঁচবো কিভাবে? তখন আমি ডিভোর্স থেকে সরে আসি, যে ও মানে ওকে আমি ধরবো না, ওকে আমি টাচ করবো না, এটা ইম্পসিবল। বাট আমি যখন অসুস্থ হয়ে যাই তখন আমার মা একদিন আমাকে দেখতে আসার পরে আমার মা আমাকে বলতেছে, তুমি যে ড্রেসটা পরছো আমার বাসায় কাজের মেয়ে ড্রেসটা পরে না। আমি বলছি, মা প্রচুর গরম পড়তেছে তো এই জন্য বলছি। মা বলছে যে গরমে মানুষ পাতলা কাপড় পরে, এরকম নোংরা কাপড় পরে না। আমার মেয়েটা হওয়ার প্রথম 3.5 মাস ওকে টাচও করে নেই। হ্যাঁ, টাচও করে নেই আমার মেয়েকে। সে বাচ্চা কোনোভাবেই রাখবে না, যদি বাচ্চা আমি রাখি সে আমাকে ডিভোর্স দিবে। আমি বলছি ওকে। একদিন আমি দুপুরবেলা রান্না করেছি, রান্নাটা আপনার তখন 2টার মধ্যে তাদের টেবিলে খাবার দিতে হবে। আমার টাইমটা মনে আছে, 1:09 আমার হাজব্যান্ড বাসায় বাজার পাঠিয়েছে মুরগি। তো সেটা প্রসেস করে রান্না করতে অবশ্যই সময় লাগে। 2টা ক্রস হয়ে গিয়েছিল, 2:09 বেজে গিয়েছিল, মানে আমি 1 ঘন্টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করেছি। আমার শাশুড়ি একদম পুরো মানে মুরগির ইয়েটা সহ পাতিলটা সহ পুকুরে ফেলে দিচ্ছে, সে খাবে না। রিয়েলি? প্রমাণ চাই আপনার? রিয়েলি? আপনার প্রমাণ চাই? হ্যাঁ, আমি আপনাকে প্রমাণ দিব। এটা ইম্পসিবল। 9 মিনিট লেট হইছে। আচ্ছা, আমি ট্রেনও ছাড়ে না। শো শেষ করে আমি আপনাকে আমার শ্বশুরবাড়ির লোকজনের সাথে কথা বলে দিব, তখন আপনি দেখেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তখন আমি অনেক অসুস্থ ছিলাম, ফিজিক্যালি অসুস্থ ছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমার নাম নীরব, আর এই অনুষ্ঠানটার নাম বেশি কিছু আশা করা ভুল। বাংলাদেশের নারীদের, অধিকাংশ নারীদের বলতে পারি, একটাই স্বপ্ন থাকে, সংসার করা। না কাজ না ব্যবসা, সেগুলো হয়তো তাদের সেকেন্ডারি অপশন থাকে বা সেকেন্ডারি চিন্তা থাকে যে আমি বড় হয়ে বা আমার সংসারের জন্য বা নিজের একটা আইডেন্টিটির জন্য আমি এই কাজগুলো করব। কিন্তু সবচেয়ে প্রধান স্বপ্ন থাকে তার একটা সুখী সংসার হবে, জামাই কাজ করবে, বাচ্চা কাচ্চা মানুষ হবে, বাচ্চা কাচ্চাগুলো পড়ালেখা করবে, বড় হবে, শ্বশুর শাশুড়ি নিয়ে ঘর কন্যে করে পার করবে। এই আমাদের উপমহাদেশের মেয়েদের সবচেয়ে বড় স্বপ্ন। কিন্তু স্বপ্নগুলো কখন ভুলে রূপান্তরিত হয় তা না আমি জানি না আপনি, কিন্তু কেন হয়? আর সেখান থেকে উঠেই আসে কয়েকজন মানুষ, পারে কজন, যারা উঠে আসতে পারে সেরকম একজন মানুষ, তিরানের সত্ত্বাধিকারী, যে নামে চেনেন, যেভাবেই চেনেন, কেউ তিশা চেনেন, কেউ আপনার বোন চেনেন, কেউ একজন সংগ্রামী নারী হিসেবে তাকে চেনেন, সেই তিশা আমাদের সাথে। তিশাপা, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আমি শুরুটা থেকে আসতে চাইতে, তিশাপা, যে যখন তিশা একজন বউ হলো সেই সময়টা থেকে। সেই সময়টা হচ্ছে 2006। কত বছর বয়স তখন? 2006 সাল। হ্যাঁ। তো কিসে পড়েন? তখন আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট হলো। ওকে। ইন্টারমিডিয়েট কমপ্লিট হলো। তো আমার 2004-এ এসএসসি, এবং আমি আমার ফ্যামিলির ছোট মেয়ে ছিলাম, অনেক আদরের ছিলাম, অনেক। আমার ফ্যামিলিতে কখনোই কেউ কোনোদিনই আমাকে মানে চোখ গরম করে কথা বলেনি, ঠিক আছে। তো একটা সময়ের পরে একটা রিলেশন হলো আমার সাথে একজনের সাথে। তারপরে ইন্টার পরীক্ষা দিলাম। তো সে চাইনি আমি পরীক্ষাটা দেই বা আমার পড়াশোনাটা কন্টিনিউ হোক। কেন? আই ডোন্ট নো। সেই সময় আসলে এখন ইন্টার বা এসএসসির পড়ুয়া ছেলে বা মেয়ে যতটা চালাক, আমাদের সেই সময় আমরা ততটা চালাক ছিলাম না। তো তারপরেও আমি পড়াশোনা একদমই করিনি বলা যায়। যেদিন আমার ইংরেজি পরীক্ষা ছিল সেদিন আমি তার আগের দিন খুঁজে দেখি আমার বইটা, মানে বই নেই, বই কোথায় আমি জানি না, মানে পড়াশোনা করা হয়নি, মানে এরকম একটা অবস্থা। তার সাথে কথা বলতে বলতে বা সে চাইনি আমি পড়াশোনাটা। মানে বইটা কি সে লুকাইছে নাকি? না, সে লুকায়নি বইটা। আমি ওই যে মানে রিলেশন হলে যেটা হয় আর কি, আবেগ, যেটা বিশেষ করে মেয়েরা যেটা তো ধ্বংস বেশি হয়। তো এরপর তো এক্সাম দিলাম, পাসও করলাম মোটামুটি টেনে টুনে। তারপর ফ্যামিলিগতভাবে সে প্রপোজাল পাঠিয়েছে বাসায়, কিন্তু আমার ফ্যামিলি প্রথমে রাজি হয়েছে, যেহেতু রিলেশনটা ছিল তারা জানতো, মানে অনেক পরে শুনেছে। কিন্তু খোঁজখবর নেওয়ার পর এরা আমাকে আরও ফ্যামিলিতে বিয়ে দিবে না। আমি অনেক ট্রাই করেছি, কিন্তু তারা কোনোভাবেই দিবে না। কিন্তু একটা সময়ের পরে সে আমাকে বলল যে আমাকে ছাড়া সে আসলে মানে তার চলা অসম্ভব, তার পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে আমি না গেলে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওই সময় সে তার ফ্যামিলিও দেখতো, তার বোনের ফ্যামিলিও তার মাথার উপর ছিল, আর্থিকভাবে না কিন্তু মেন্টালি সাপোর্ট, একজন গার্ডিয়ান হিসেবে সাপোর্টটা তাকে দিতে হতো। তার বড় বোনের হাজব্যান্ড মারা গিয়েছিলেন তখন। তো আমি চিন্তা করলাম যে যেহেতু একটা মানুষের উপরে 2টা ফ্যামিলি ডিপেন্ডেন্ট, সেখানে তাকে তো আমি ভালোবাসি, তাহলে আমি কি করব ওই সময়টা। মানে আমি তখন সিদ্ধান্তহীনতা ভুগতেছিলাম।
তো যাই হোক, একটা সময়ের পর একদিন সকালবেলা সে আমাকে ফোন দেয়, তখন মেবি 9টা-10টা বাজে। ফোন দিয়ে বলো যে আজকে আমরা বিয়ে করবো। হ্যাঁ, মানে হচ্ছে যেদিন আমার বিয়ে সেদিন আমি জানি না আজকে আমার বিয়ে। উঠছুরি তোর বিয়ে। হ্যাঁ, এইরকম। তো যাই হোক, বাসায় সেদিন অনেক গেস্ট ছিল। আমি তারপর আমার মা টিচার, প্রাইমারি টিচার ছিলেন, আমার বাবা বিজনেস করতেন। তো আমি ওই রান্না বান্না, বাসায় গেস্টের সব কিছু ফেলে রেখে বিয়ে করতে চলে গেছি। তো যাই হোক, যেহেতু বাসায় গেস্ট, 18 বছর বয়স হয়েছিল তো? না, তখন 18 বছর বয়স হয়নি। এবং এটা নিয়ে ওর ফ্যামিলি অনেক ভয়ে ছিল। সার্টিফিকেট অরিজিন তো নাই, সার্টিফিকেটও না, যে তখন কি করবে। কারণ আমার ফ্যামিলি থেকে কেস করলে তো খবর আছে, কেস করলে খবর আছে, এবং আমার মামা যদি একটু তাদের পুরো ফ্যামিলি নাই হয়ে যাবে ওদের, এরকম অবস্থা ছিল। তো পরে জাস্ট কবুল করে বিয়ে করলাম। বিয়ে করে আবার বাসা চলে আসতে হয়েছে। কাগজে কলমে কিছু হয়নি? কাগজে কলমে তো এতে হয়ে বাসা চলে আসছি। তো যে কাজী বিয়ে পড়িয়েছিলেন, সেই কাজী আমার বাবার নাম দেখে চিনে ফেলছে। নুরুল ইসলাম চৌধুরী আমার বাবার নাম দেখে চিনে ফেলছে। উনি কোনোভাবে আমার খালুকে বলছে। 10-15 দিন পর নিউজটা একদম সবাই জেনে গেছে। তো জেনে যাওয়ার পর আমার ফ্যামিলির একটা বিশ্বাস ছিল যে এই কাজটা আমি করবো না, এটা হয়তো বা রিউমার। সবার বিশ্বাস ছিল যে আমি এটা করবো না। তো ফ্যামিলিগত মিটিংয়ে বসলো সবাই, ভাই বোন সব বসলো। বসার পর আমাকে জিজ্ঞেস করলো যে এরকম একটা কথা শুনেছি, এটা কি সত্যি? আমি বলছি হ্যাঁ সত্যি। সাহস মেয়ের। আমি স্বীকার করি, আমি বলছি হ্যাঁ সত্যি। এবং সেই সময়ে আপনার সেনাবাহিনীর কারফিউ চলতেছিল ভোলাতে। তো যাই হোক, আমার মা তো ভীষণ কষ্ট পাইছে ব্যাপারটা, যে আমি স্বীকার করতেছি না। আমার মা আমাকে কখনোই কেউ কোনোদিন, মানে মা তো দূরের কথা, কেউ চোখ গরম করে কথা বলেনি আমার ফ্যামিলিতে। এই জন্য এই কাণ্ডটা হয়েছে। হ্যাঁ, আমার মা শুধু বলছে তুমি ঘর থেকে বের হয়ে যাও। যখন আমি স্বীকার করলাম, এবং স্বীকার করার পর আমার বোন বলছে তোমার কথা বিশ্বাস করি না, তুমি যদি তাকে ভালোবাসো তাকে ফোন দিবে, মানে ওকে ফোন দিবে। তো ওকে ফোন দেওয়ার পরে ও আমতা করছিল। আমি বলছি তুমি স্বীকার, মানে ফোনে লাউড স্পিকার, তুমি স্বীকার করো, আমি অলরেডি স্বীকার করে ফেলছি যে আমরা বিয়ে করছি। এটা বলার পর সে বলছে যে হ্যাঁ আমরা বিয়ে করছি। তারপর আমার মা বলছে তুমি ঘর থেকে বের হয়ে যাও। তখন রাত মেবি 9:30-10টা বাজে। আমি ওই এক কথা ঘর থেকে বের হয়ে গেছি। আরে প্রেম, পুরা লাইলি মজনু। বের হয়ে যাওয়ার পরে তাকে ফোন দিলাম। ফোন দেওয়ার পর সে বলতেছে যে আমি কালকে এসে তোমাকে নিব। আমি বলছি রাতে আমি কোথায় থাকবো, আমি তো ঘর থেকে বের হয়ে গেছি, তুমি যদি আজকে না আসো আমি কালকে আর যাবো না। দেন সে আসলো। আসার পরে সে আমাকে নিয়ে তার একটা ফ্রেন্ডের বাসায় নিয়ে গেল, তারপর তার বোনের বাসায় নিল, কিন্তু সে ছিল না। তখন আমার বাসায় সবাই কনফিউজ যে আসলেই কি আমার বিয়েটা হয়েছে কিনা। তো আমার বোন আমাকে ফোন দিচ্ছিল, ফোন দিয়ে বলতেছে ও কোথায়। আমি বলছি ও পাশেই আছে, কিন্তু আসলে আমার পাশে নাই। আমি ওর বোনের বাসায়, ও ওদের বাসায়। দেন আপু বলছে আমার সাথে কথা বলতেছে। সেই সময় মানুষ তো চালাক ছিল না, আমরা অনেক চালাক ছিলাম। আমি তাকে একটা ফোন দিয়ে বললাম যে আপু বলতেছে যে তুমি কোথায়। আমি বলছি তুমি আমার পাশে আছো, সো আমি একটু কনফারেন্সে দিচ্ছি, তুমি কথা বলবা। আমরা তুমি পাশেই আছো। আপু বোঝে নাই, তাকে কনফারেন্সে কথা বলে দিচ্ছি। তারপর তো যাই হোক, এরপর তো ওর বাসায় নিয়ে গেলো 2 দিন পর। 2 দিন পর ওর বাসায় নিয়ে যাওয়ার পর 3 দিন পর সবাই মোটামুটি জানলো যে না আসলে আমাদের বিয়ে শাদী হয়েছে, আমরা আসলে হাজব্যান্ড ওয়াইফ। ওকে, ভালো কথা। এরপর সংসার জীবনটা শুরু হলো। শ্বশুর শাশুড়ির রিয়াকশন কি ছিল? আমার শ্বশুর ছিলেন, মানে এই মানুষটার কথা আমি বর্ণনা করতে পারবো না, একদম প্রথম থেকে বলি। সেটা হচ্ছে যে মানে আমি আমার বাবার জন্য যখন হাত তুলি, আমার বাবা নেই, আমার বাবা মারা গেছেন, তখন দোয়াটা তার জন্য চলে আসে। উনি এত ভালো মানুষ ছিল, এবং ওনাকে আমি মাত্র 1.5 বছর পাইছি আমার শ্বশুর, মানে আমার সংসার জীবনে। এরপর উনি মারা যান। উনি খুবই ভালো মানুষ ছিল, যেটা আমি মানে কাউকে বুঝিয়ে বলতে পারবো না। তো যাওয়ার পর কিন্তু খুবই খুশি, বউ আসছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি সব রান্না বান্না করতে পারতাম, এবং আমি যাওয়ার পরে ওদের বাসায় টোটাল সম্পূর্ণ কাজকর্ম যখন আমিই করতাম। তো তাদের খুবই পছন্দ হয়েছে আমাকে। তারা তো আগে থেকে জানতো যে আমার সাথে ওর সাথে রিলেশন, এবং ওদের বাসায় আমি আগে গিয়েছিলামও। ওর মায়ের সাথে, বোনদের সাথে আমার সাথে কথা হতো আমার বিয়ের আগে। সো ওদের ফ্যামিলি নিয়ে কোনো প্রবলেম ছিল না। তো বিয়ের 15 দিন পরে আমার কাছে মনে হলো যে শ্বশুর বাড়িটা আসলেই মনে হয় একটা অত্যাচারের কারখানা। 15 দিনের মাঝখানে? হাউ কাম? তখন তো হাতের মেহেদির দাগ ওঠে নাই। আমার বিয়ের পরে না, শ্বশুর বাড়িতে যাওয়ার পরে 4-5 দিন পরে আমি আমার হাজব্যান্ডের রুমে আমার জায়গা হয়। জায়গা, এটা আমি খারাপভাবে বলবো না, মানে তারপরে আমরা যিনি একসাথে এক রুমে ছিলাম, তার আগে আমি কিন্তু আমার শাশুড়ির সাথেই ঘুমিয়েছিলাম। কিন্তু আমি যাওয়ার পর দিন থেকেই বাসায় সব কাজকর্ম কিন্তু আমিই করতাম। সো এখানে মেহেদি দেওয়ার, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওরা আমার হাতে মেহেদি দেয়নি, সো মেহেদির দাগ ওঠার প্রশ্নই ওঠে না। তো 15 দিন পর আমার কাছে কেন জানি মনে হলো যে শ্বশুরবাড়িটা আসলেই মনে হয় একটা দোজকের কারখানা। তো ভাই অবাক হচ্ছেন, এটা রিয়েলিটি, একদম সত্যি কথা আপনাকে বলছি। তো আসলে কথাগুলো যেহেতু রেকর্ড হচ্ছে,
সো আমি আমার যত ইন্টারভিউ আমি এই পর্যন্ত দিয়েছি বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন পত্রপত্রিকায়, আমি কখনোই কোনো জায়গাতে আমার উপরে কী কী টর্চার হয়েছিল কখনোই আমি কোথাও প্রকাশ করিনি। কেন প্রকাশ করিনি? কারণ এগুলো কিন্তু রেকর্ডেড থাকবে আজীবন। আমি কখনোই চাই না, আমার বাচ্চারা অনেক ম্যাচিউরড, আমার দুটো বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। আমি কখনোই, ওরা এখন অনেক ছোট, ওরা নিজের চোখে অনেক কিছু দেখেছে, কিন্তু আমি কখনোই চাই না ইন ফিউচারে ওরা ইউটিউব সার্চ দিয়ে বা আমার পেজ সার্চ দিয়ে বা কোনো সামাজিক যোগাযোগের মাধ্যম সার্চ দিয়ে ওরা তখন এই বিষয়গুলি ফিল করুক। বাট দোষটা তো এখানে কোনোটাতেই আপনি না, আপনি একটা ভিকটিম। থাক, চলবে। হ্যাঁ, মানে যেখানটায় আপনার উপরে শারীরিক অত্যাচার হচ্ছে সেটা লুকানোর কিছু তো না। আমি লুকাচ্ছি না, লুকাচ্ছি কেন লুকাচ্ছি? আমার যখন ডিভোর্স হয়, আমি একটু শেষের দিকে চলে আসি, আমার যখন ডিভোর্স যখন হয় তখন আমাকে অনেকেই প্রশ্ন করেছিল তুমি কেন কোনো অ্যাকশন নেওনি। সাধারণত এটা মেয়েরা করে, মামলা করে, অনেক কিছু করে এবং সব রকম ডকুমেন্টস আমার কাছে ছিল, কিন্তু আমি এটা করিনি। কেন করিনি? কারণ আমার একটা ছেলে একটা মেয়ে। আমি যখন তার বিরুদ্ধে মামলা করতাম তখন মামলা করতে গেলে সব রকম ডকুমেন্টস আমার ছিল, অবশ্যই তার জেল হতো। আমি কখনোই চাইনি আমার বাচ্চাদেরকে দেখে কেউ আঙ্গুল তুলে বলুক যে ওর বাবা জেল খাটছে, ওর বাবা এই টর্চার করেছে। আমি আমার বাচ্চাদের জন্য চিন্তা করে আমি অনেক কিছু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু করি না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যখন একটা সম্পর্কে থাকি তখন সেই সম্পর্কটাকে আমরা অনেক বেশি রেসপেক্ট করি, অনেক বেশি ভালোবাসি, কিন্তু যখন সেই সম্পর্কটা কোনো না কোনো কারণে সেখান থেকে আমরা বেরিয়ে আসি, যখন একটা মানুষ আমাদের প্রাক্তন হয়ে যায় তখন আমরা করি কি, তার সব দোষগুলো বের করি, তাকে সমাজের কাছে খারাপ করি। কিন্তু আমি এটার বিরুদ্ধে। কেন বিরুদ্ধে? কারণ একটা সময় তাকে আমি ভালোবাসছি। সো তাকে যদি এখন তার সম্পর্কে কথাগুলো যদি আমি বলি, তার মুখ দেখানোর কোনো অপশন থাকবে না। আর একটা সময় তাকে তো আমি ভালোবেসেছি, সো আমি ওই সময়টাকে সম্মান রেখে তাকে এই সম্মানটুকু দিতে চাই। ওকে, জি বলুন। তারপরে 15 দিন ওইটুকু কি বলা যায়? 15 দিনের মাঝে কেন হলো? আমি কিছু বলবো। সেটা কেন বলবো? সেটা হচ্ছে যে আমার শ্বশুরবাড়িতে আমার উপরে সর্বনিম্ন যে টর্চারটা ছিল সেটা হচ্ছে আমাকে ওয়াশরুম ইউজ করতে দিত না। হ্যাঁ, ওয়াশরুম ইউজ করতে দিত না। আর ইউ কিডিং? নো, আই এম নট কিডিং, ইটস রিয়েলিটি। এবং এটা সত্যি কথা, যেটা আমার জীবনে ঘটে গেছে, যেটা আপনি আমার এলাকায় গেলে বা সেখানে গেলে আপনি যাকে জিজ্ঞেস করবেন সেই আপনাকে এটা দিতে বাধ্য। কেন? আমি জানি না কেন। সামাজিকভাবে বলেন, শারীরিকভাবে বলেন, সব ধরনের টর্চার ওরা আমার উপর করেছে, কিন্তু সবচেয়ে মানে ছোটো টর্চার ছিল সেটা হচ্ছে আমাকে ওয়াশরুম ইউজ করতে দিত না। আমরা যতটুকু জানি যে একটা মেয়ে যখন একটা সংসারে যখন বউ হয়ে যায় তখন সেই মেয়েটাকে সম্মান দেওয়ার দায়িত্ব কিন্তু শ্বশুরবাড়ির মানুষগুলোর, বিশেষ করে তার হাজব্যান্ডের। হ্যাঁ, তো স্বাভাবিকভাবেই আমার বিয়ে হওয়ার পরে তাদের যে ওয়াশরুম যেটা আমরা ইউজ করতাম, এবং আমি যাওয়ার পরে আমি বলেছিলাম যে আমার পক্ষে বাহিরে যাওয়া পসিবল না। বাহিরে বলতে ওদের পুকুর ছিল, বাহিরে গোসলখানা ছিল, ঘরের বাসার মধ্যেও ছিল। তো বাসার মধ্যে যেটা আমি ইউজ করতাম, আমি ইউজ করার কদিন পরে ওর মা সেটাতে, মানে আমার শাশুড়ি সাথে লক করে দেয়। সে বলছে সে আমাকে এটা ইউজ করে দিবে না। তার বোনরা আমাকে বলেছে তুমি বাইরে পুকুরে যে তুমি গোসল করবা, ওইখানে তুমি চেঞ্জ করবা। তো একটা মানুষের সংসারে যখন থাকে না কিছু, তখন মানুষটা ট্রাই করে সেটাকে মানে বইয়ের সম্মান দেওয়ার জন্য যে কিভাবে তাকে সেফলি রাখা যায়, কিন্তু ওদের সেই সেফ জোন থাকার পরেও ওরা আমাকে সেফ জোন থেকে বের করে দিয়েছে। আর একটা কথা আমরা জানি যে একটা মেয়ের যখন বিয়ে হয় ম্যাক্সিমাম শ্বশুরবাড়িতে কিন্তু মেয়েদের উপর অনেক রকম টর্চার করা হয়, এটা আমরা জানি, সবাই কম বেশি টর্চার করা হয়। কিন্তু আপনার শ্বশুরবাড়িতে একটা মেয়ে তখনই ভালো থাকে যখন তার হাজব্যান্ডের হাতটা তার মাথার উপর থাকে। দেখেন, শ্বশুরবাড়িতে শাশুড়ি টর্চার করবে, শ্বশুর টর্চার করবে, ননদরা টর্চার করবে, কিন্তু দিন শেষে হাজব্যান্ড যদি তার সাথে একটু ভালো করে কথা বলে বা তাকে যদি একটু সাপোর্ট দেয়, একটা মেয়ের জন্য এটা অনেক কিছু। আমি সেই সাপোর্টটা তার কাছ থেকে পাইনি। ইভেন সে কখনো কোনোদিন প্রতিবাদও করেনি যে আমার ওয়াইফ কেন সে বাইরে যেয়ে গোসল করবে বা কেন তাকে বাইরে পাঠানো হবে বা কেন সে যাবে সেখানে, যেহেতু আমার ঘরে সেরকম ব্যবস্থা আছে। আমার 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 সব কিছু দেখার দায়িত্ব তো তার। হ্যাঁ, সে এটা কখনো প্রতিবাদ করেনি। হি নেভার স্পোক? নো, সে কখনোই করেনি। এবং বছরখানেক পর আমার ফ্যামিলি মেনে নেয় আমাকে, বছরখানেক পর মেনে নেওয়ার পরেও আমার শ্বশুরবাড়ির ওখান থেকে আপনার অনেকে অনেক কথা আমার বাসায় যেয়ে বলতো যে আপনার মেয়ের উপরে এই টর্চার হচ্ছে, এই হচ্ছে। আমার মা আমাকে মাঝে মধ্যে 1 বছর পর আমার বোনরা ফোন দিত, এটা শুনেছি। আমি বলছি না, মিথ্যা কথা, যারা বলতেছে এরা রিউমার ছড়াচ্ছে, এটা মিথ্যা কথা, এরকম কিছু না।
তো বছর দেড়েক পর আমি যখন অসুস্থ হয়ে যাই তখন আমার মা একদিন আমাকে দেখতে আসার পরে আমার মা আমাকে বলতেছে তুমি যে ড্রেসটা পরছো আমার বাসায় কাজের মেয়ে ড্রেসটা পরে না। আমি বলছি মা প্রচুর গরম পড়তেছে তো ওই জন্য বলছি। আমি বলছি যে গরমে মানুষ পাতলা কাপড় পরে, এরকম নোংরা কাপড় পরে না। তো যাই হোক, এই তো মার মনে তখন লাগেটা কেমন? আমার মা, আমার ফ্যামিলি বা আমার এটা সবাই তখনও চেয়েছে আমি তখনও চলে আসি, তখনও চেয়েছে আমি চলে আসি সেখান থেকে। তো এবং আমাকে তার ফ্যামিলির যে আমার শ্বশুরবাড়ির, বিশেষ করে আমার শ্বশুরবাড়ি, দাদা শ্বশুরবাড়ির মানুষগুলো আমাকে ভীষণ ভালোবাসতো, আমি যেটা বুঝে বলতে পারবো না। স্টিল নাও তাদের সাথে আমার সাথে যোগাযোগ আছে, তারা আমাকে এখন পর্যন্ত খোঁজ খবর নেয়। হয়তো বা এই শোটা দেখার পর তারা আমাকে কনগ্রাচুলেশন বলবে, আমি জানি সেটা, কারণ বিগত দিনে তাই হয়েছে। তো আমার দাদা শ্বশুরবাড়ি, নানা শ্বশুরবাড়ির মানুষগুলো ভীষণ ভালো। এরা যে সাপোর্ট, এরা মেন্টালি আমাকে সাপোর্টটা কীরকম, আমার শাশুড়ি কোনো টর্চার আমার উপর করতেছে বা ওর বোনরা কোনো কথা বলেছে তাদের কান পর্যন্তটা গিয়েছে, ওনারা দেখা গেলো আমাকে বলতো যে তুমি করো, তুমি মানে চুপচাপ থাকো, কি করবা। আমি তখন চুপ, আমি কখনোই কোনো কথা বলতাম না। ঝামেলাটা তাহলে কোথায় বলেন তো বোন? ঝামেলাটা কোথায়, এই যে মানে মনে হলো যে আপনার জামাই আপনার সাথে নাই, এই প্রশ্নটা, ঝামেলাটা কোথায়, কেন আমার উপর টর্চার হচ্ছে, এই প্রশ্নটার উত্তরটা আমি এখনো খুঁজে বেড়াচ্ছি, আমি পাচ্ছি না। আপনি রান্না বাড়া করছেন, ঘর গৃহস্থালি করছেন, দেখভাল করছেন, এভরিথিং, উচ্চ বংশের মানুষ, শিক্ষিত, সুন্দর। আমি সকালবেলা 8টার মধ্যে ওনারা নাস্তা চাইতো, আমি 8টার মধ্যেই নাস্তাটা রেডি করে আমি টেবিলে রাখতাম। আমার শ্বশুর এক ধরনের খাবার খেত, শাশুড়ি এক ধরনের খাবার খেত, আমার হাজব্যান্ড ম্যাক্সিমাম সময়, হাজব্যান্ড না, এক্স হাজব্যান্ড, সে ম্যাক্সিমাম সময়ই সকালবেলা না খেয়ে বের হয়ে যেত। কিন্তু তার জন্য আমি বিভিন্ন রকম খাবার রেডি করে রাখতাম যে কিছু একটা সে খেয়ে যাক, কিছু একটা। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে টর্চার যদি আপনি শুনতে চান, আমার মনে হয় না এরকম এটা হয়। একদিন আমি দুপুরবেলা রান্না করেছি, রান্নাটা আপনার তখন 2টার মধ্যে তাদের টেবিলে খাবার দিতে হবে। আমার টাইমটা মনে আছে, 1:09 আমার হাজব্যান্ড বাসায় বাজার পাঠিয়েছে মুরগি। তো সেটা প্রসেস করে রান্না করতে অবশ্যই সময় লাগে। 2টা ক্রস হয়ে গিয়েছিল, 2:09 বেজে গিয়েছিল, মানে আমি 1 ঘন্টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করেছি। আমার শাশুড়ি একদম পুরো মানে মুরগির ইয়েটা সহ, পাতিলটা সহ পুকুরে ফেলে দিচ্ছে, সে খাবে না। রিয়েলি? প্রমাণ চাই আপনার? রিয়েলি? আপনার প্রমাণ চাই? হ্যাঁ, আমি আপনাকে প্রমাণ দিব। এটা ইম্পসিবল। 9 মিনিট লেট হইছে, আচ্ছা, আমি ট্রেনও ছাড়ে না। শো শেষ করে আমি আপনাকে আমার শ্বশুরবাড়ির লোকজনের সাথে কথা বলে দিব, তখন আপনি দেখেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তখন আমি অনেক অসুস্থ ছিলাম, ফিজিক্যালি অসুস্থ ছিলাম। তারপরে ও যখন আসলো বাইরে থেকে, আসার পরে এরপরে ভাজি ছিল, ভাজি ডালটা উঠছিল, এটাতে ভাত খাওয়া হয়েছে। পরে আপনার ও বাসায় এসে যখন দেখলো যে খাবার টেবিলে মাছ মাংস কিছু নাই, শুধু ভাজি ডাল এইসব, তখন ও বললো যে কী ব্যাপার। আমি বলছি আমি রান্না করেছিলাম কিন্তু ওটা নাই, খাবারের উপযোগী। আমি তখন ওকে বলি নাই যে আসলে আমার শাশুড়ি এই কাজটা করেছে। পরে তো ও বললো যে আব্বু আম্মু বয়স্ক মানুষ, তুমি কেন রান্না করো না। আমি বলছি আমার শরীর ভালো নয় জন্য আমি রান্না করিনি, আমি ওর মানে শাশুড়ির কথাটা বলিনি। দেন সন্ধ্যার পরে ও যখন বাসায়, ও আমার উপর রাখছিল যে আমি কেন রান্না করিনি। আমার মামি শাশুড়ি এসে ওকে বলছে যে ও রান্না করছে, তোর মা খাবার ফেলে দিচ্ছে, 9 মিনিট লেট হয়েছে এই জন্য। ও আমাকে দুপুরবেলা অনেক বকাঝকা করছে আমি কেন রান্না করিনি, ওর বাবা মা বয়স্ক মানুষ, শুধু ভাজি ডাল দিয়ে কীভাবে ভাত খায়। কিন্তু সন্ধ্যায় যখন ও শুনলো যে আমি রান্না করেছি, 9 মিনিট লেট হওয়াতে ওর মা ফেলে দিছে, তখন ও আমাকে কিছু বলে নাই, সরিও বলে নাই, কিন্তু আমি ওর এক্সপ্রেশনে আমার কাছে মনে হচ্ছে সে অনুতপ্ত, সে আমাকে বকাঝকা করেছে। আমার মনে হচ্ছে লাট সাহেবের বেটিটা কে, মানে তার 9 মিনিট খাবার আসতে লেট হয়েছে, সে কোন নবাবজাদি? এটাই সত্যি, এটা আমার সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা। যাই হোক, ওদিকে আমরা না যাই। তো এরপরে আমাকে আমি বাইরেই চেঞ্জ করতাম, বা 2-3 দিন বাইরে চেঞ্জ করার পর দেখা গেলো যে ওদের বাসাটা একটু সাইডে ছিল, আমরা যেমন সদরে থাকতাম তো ওদের বাসাটা একদম সাইডে ছিল। দেন হচ্ছে ওর আমার শ্বশুর বাড়ির পাশেই ছিল আমার মামা শ্বশুর, ওইখানকার কাউন্সিলর ছিলেন, আমাকে খুব ভালো জানতেন, খুব ইভেন মামিরাও। তো একদিন সকালবেলা আপনার মেবি 10টা-11টা এরকম বাজে, আমি গোসল করে চিন্তা করলাম যে এখন বাইরে অনেক লোকজন চেঞ্জ করব, যেটা আমি অভ্যস্ত না, কখনোই এইভাবে আমি চেঞ্জ করিনি। তো আমি কিচেনে এসে, মানে আমার শ্বশুরের কিচেনে এসে আমি চেঞ্জ করছিলাম। আমার শাশুড়ি আমার সাথে খুবই মিসবিহেভ করে, তখন আমাকে ঘর থেকে বের করে দেওয়ার পরে আমার মামা শ্বশুর বলতেছে যে আমার মামা শ্বশুরকে বলতেছে যে আমার শাশুড়ির নাম ছিল বকুল, যে বকুল আপা মেয়েটার উপর এত টর্চার করতেছে। আমার মামার কথা বলছিল যে
চৌধুরী সাহেব যদি আমাকে ডেকে যদি জিজ্ঞেস করে যে আমার ভাগ্নিটার দোষটা কোথায়, আমার ভাগ্নির উপর টর্চারগুলো কেন হতো, তখন আমি তাকে কি উত্তর দিব? তো পরে মামিকে বলছে তুমি বউকে বলো যে আমি আজকের মধ্যে আমি আমার এখানে বউকে সব ঠিক করে দিচ্ছি, ও যেন এখানে এসে চেঞ্জ করে, ও কোন ফ্যামিলির মেয়ে, তা এই মেয়েটার উপর কি টর্চারগুলো করার মানেটা কি? পরদিন থেকে যে মামা যেখানে আমাকে মানে ওয়াশরুম না ঠিক জাস্ট চেঞ্জ করার জন্য একটা উপযুক্ত জায়গা ঠিক করে দেন, এবং তখন থেকে আমি ওইখানে চেঞ্জ করি। তো এই আর কি, এইভাবেই চলছিল অনেক দিন। আমি আমার বিয়ের 6 মাস পর আমি কেন জানি টের পাই যে মানুষটার জন্য ফ্যামিলির মতো চলে আসছি, ফ্যামিলির মানুষগুলোকে কষ্ট দিয়ে, সেই মানুষটা আমার মধ্যে নাই। বিয়ের 6 মাস পর টের পাওয়ার পরে সে অনেক রাত করে বাসায় আসতো, তারপরে সে মাঝে মধ্যে আমাকে বাসায় পাঠিয়ে দিত, তার একা থাকা দরকার, সে একটু একা থাকতে চায়। তখন বুঝতাম না, তো তখন আমার কাছে মনে হতো যে সে চায় যে আমি আমার বাবার বাসায় 2 একদিন যে বেড়ায় আসি, আমার ভালো লাগবে, কিন্তু আসলে বিষয়টা অন্যদিকে ছিল, সে নিজেকে একা রাখতে চাইতো। আর একটা বিষয় ছিল যে আমি যখন বাসায় থাকতাম তখন ওর বাসায় আসতে আসতে রাত 12টা 1টা 2টাও বাজতো। আমি যখন আমাদের বাসায় থাকতাম, আমি আমার বাবার বাড়িতে, তখন রাত 10টা 11টার মধ্যে সে বাসায় চলে আসতো। এই জিনিসটা আমার কাছে তখন খটকা লাগেনি, কিন্তু একটা সময়ের পর ব্যাপারটা আমার কাছে একদম ক্লিয়ার হয়ে গিয়েছে, কারণ সে আমার কাছ থেকে নিজেকে লুকাতে চায়, এই জন্য সে কাজগুলো করতো। তো বিয়ে 6 মাস পরে বিভিন্ন ইয়াতে আমার কাছে মনে হলো যে মানুষটা আর আমার নাই, সেদিকে আমরা না যাই। তো এরপর ডিসিশন নিলাম যে ওয়াজ হি এনি রিলেশনশিপ, মেবি ওদিকে না যাই। তো আমি তখন চিন্তা করলাম যে বাচ্চা কাচ্চা হলে মনে সব ঠিক হয়ে যাবে, শাশুড়ি হয়তো ঠিক হয়ে যাবে, ও হয়তো ঠিক হয়ে যাবে, কারণ বাচ্চা কাচ্চার মায়াটাই তো অন্যরকম। আমার মামি শাশুড়িরাও বলতেন যে তুমি ই করো। তো তারপর পরই আমি কনসেপ্ট করি, দেন আমার ছেলে হয়। ছেলে হওয়ার পর আমি চিন্তা করলাম যে যেই উদ্দেশ্যে আমার বাচ্চাটা নেয়া, এটা আমি আসলে ভুল ছিলাম। এতে করে যতটুকু আমি সংসার সম্পর্কে বুঝতে পারছি, এর আগে যতটুকু সময় পেতাম, এখন সেই সময়টা আমি আর পাচ্ছি না। এখন সে আমার কাছ থেকে ডে বাই ডে আরও দূরে সরে যাচ্ছে। তো যাই হোক, ছেলে বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছিল। এরপরে অ্যাক্সিডেন্টলি আমি আবার কনসেপ্ট করি। আমি জানতাম না, কিন্তু যখন কিনা কনসেপ্ট, তখন সে বাচ্চাটা সে রাখতে চায়নি। তা আমার কথা হচ্ছে যে কেন আমি রাখবো না, আমার বাচ্চারা তো মানে ওর তো মানে ওকে তো ই করার কোনো রাইটস আমাদের নাই। আর আগের বাচ্চা মানে যদি আমার বাচ্চা ঠিকঠাক মতো যদি দুনিয়াতে আসে, তাহলে ওদের বয়সের গ্যাপ হবে 2 বছর 2 মাস, এটা কোনো ব্যাপার না। সে রাখবে না, সে এমনও হয়েছে আমি ডাক্তারের মাধ্যমে তাকে বলানোর ট্রাই করেছি যে বাচ্চা নষ্ট করলে পরবর্তীতে আমি আর কখনো কোনোদিন মা হব না। ডাক্তারও তাকে মিথ্যা কথা বলেছে সেই সময়, সে তাতেও না, সে বাচ্চা কোনোভাবেই রাখবে না, যদি বাচ্চা আমি রাখি সে আমাকে ডিভোর্স দিবে। আমি বলছি ওকে ফাইন, এই সংসারটা আমি চাই না, বাচ্চা রাখলে যদি তুমি আমাকে ডিভোর্স দাও, এটাও আমি চাই না। ইভেন সে আমাকে আমার মামি শাশুড়ি সহ বিভিন্ন ক্লিনিকে পাঠাইছে বাচ্চাকে অ্যাবর্শন করানোর জন্য। মামি আর আমি মিথ্যে কথা বলে এসছে, আজকে হবে না কালকে হবে না, মানে এই সে মামি আমাকে খুব হেল্প করছে, ওর মামি, আমার মামি না, ওর মামি, এই সেই করে। তারপর সে একটা সময়ের পর আমাকে আমাদের বাসায় পাঠিয়ে দেয় যে সে আমাকে আর ই করবে না, এবং সেটাই ছিল আমার শ্বশুরবাড়ি থেকে আমার শেষ আশা। এরপর মাঝে মধ্যে আমি যেতাম, কেন যেতাম সেটা হচ্ছে যে ধরেন 2-3 মাস পরে যে ফ্রিজ পরিষ্কার করে দিয়ে আসতাম, এই সেই বিভিন্ন কাজের জন্য যাওয়া হতো আমার। কিন্তু এরপরে আমার শ্বশুরবাড়িতে ওরাও আমাকে আর নেয়নি। ও মাঝে মধ্যে আসতো আমাদের বাসায়, 2-3 দিন পর পর আমাদের বাসায় আসতো, একদিন থেকে চলে যেত আবার। এই তো আমার আমার মেয়েটা যখন হয়, আমার মেয়েটা হওয়ার প্রথম 3.5 মাস ওকে টাচও করে নেই। হ্যাঁ, টাচও করে নেই আমার মেয়েকে, মানে বাবা সন্তানকে কোলে নিচ্ছে না, সে টাচ করে নাই। দ্যাটস ইম্পসিবল। ইটস পসিবল। আপনি না উল্টাপাল্টা বলতেছেন। আমি একদম উল্টাপাল্টা বলছি না, এটা আমার লাইফ। এবং সে যখন আমার মেয়ে বাচ্চা তো কান্না করে যখন ক্ষুধা পায়। হ্যাঁ, আমার প্রথম বেবিটা তো ছোট, তো যখন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে ও একদিন কান্না করতেছে, তো আমার হাজব্যান্ড বাইরে যাবে, তখন আমি আমার মায়ের বাসায় বাইরে যাবে ও, তো আমি ওকে নাস্তা টেবিলে দিয়ে ও কান্না করলো, পরে উঠে আসলাম। উঠে আসার পর আমাকে বলতে, সে খুব বকাঝকা করতেছে আমাকে। তখন আমার ভাইয়া ছিল আমার বাসায়, আমার একটাই ভাই, তো সে আমাকে বকাঝকা করতেছে। আমার ভাইয়া পাশের রুম থেকে শুনতেছে, বলতেছে কান্না করলে কান্না করুক, তুমি এখানে আসো আগে। তো আমি তো মা, আমি তো ফেলতে পারি না আমার বাচ্চাকে। আর আমি দেখতে কালো, আমার বাচ্চা দুইটা মাশাআল্লাহ অনেক 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 কিউট। আমার বাচ্চাদেরকে আমি যদি কোনো রিক্সায় উঠতাম বা কোথাও যদি যেতাম, সবাই শুধু বলতো যে আপু আপনি ভাড়া দেন, আমি বাচ্চাটাকে একটু কোলে নিই। মাশাআল্লাহ এত কিউট আমার দুইটা বাচ্চা, মানে আল্লাহ মনে দুইটা রহমত দিচ্ছে আমার বাসায়। আপনি ছবিতে মনে দেখেছেন দুইটা রহমত। তো
আমার ভাইয়া তখন ওকে বলল যে তুমি তো ও দুনিয়াতে আসার আগে অনেক কিছু করেছো আমার বোনের এর সাথে, তো ক্লিনিকও ঠিকমতো যাও নাই, জাস্ট ওই একদিন ফর্মালিটি মেনটেন করার জন্য দিনের মধ্যে একবার যে দেখে আসতো, যদিও সে ছেলের সময় ছিল না। তো ও যখন বড় হবে না, রাহা যখন, তখন ওর নাম ছিল, মানে ওর আসল নামে ভাইয়া রায়দা নামে বলতো, যে রায়দা যখন বড় হবে আমি তখন ওকে বলে দিব যে ওর বাবা ওকে ভালোবাসতো না। কোনো বাপ তার সন্তানকে কোলে নেয় না, আমি সম্ভবত 4 মাস যখন আমার মেয়ের বয়স, আমরা সবাই জানি, আমরা যারা বাঙালি সবাই জানি যে একটা বাচ্চার প্রথম বলি থাকে বু, মানে দাদুকে ডাকে, এটা আমরা সবাই জানি না। তো অনেক বাচ্চারা, ম্যাক্সিমাম বাচ্চারাই কিন্তু মাকে ডাকে, মা আম্মু এরকম ডাকে। আমার মেয়ের প্রথম ইয়েই ছিল আব্বা, সেটা বাবাকে, আমি জানি না। ইভেন সেই সময় ভিডিও ওর আমার এখন পর্যন্ত আছে, ওর প্রথম মুখের শব্দই ছিল আব্বা। সে মানে আব্বা আব্বা বলে মুখে ফেনা তুলে ফেলতো। তো যখন কিনা ও আসতাম বলুন, দেখা দেখো তোমাকে কি সুন্দর করে ডাকা, খুবই সুন্দর ছিল, একদম সাদা, মানে খুবই হেলদি ছিল, সব মিলে অনেক অনেক সুন্দর ছিল। আমার নিজের বাচ্চা বলে বলছি না, মাশাআল্লাহ অনেক কিছু কিউট ছিল। তো আমি বলি দেখো তোমাকে ডাকে, মেয়ে তো তোমাকেই প্রথমে ডাকতেছে। ও তো 2-3 দিন পর পর আসতো। তো 4 মাস বয়সের পর থেকে সে তার মেয়েকে একটু একটু করে কোলে নেওয়া শুরু করলো। আর এতদিন কোলে নেয় নাই, জিজ্ঞেস করেন নাই যে কেন টাচও করেনি? না, সে টাচও করেনি। জিজ্ঞেস করছিলেন যে কেন নেও না? সে চায় না এই বাচ্চাকে, সে তো এই বাচ্চা নানার জন্য আমাকে ডিভোর্স দেবে বলছে, সে চায় নাই। সো এই জন্য সে টাচ করে নাই, হয়তো বা, আমি জানি না ঠিক তার মনের মধ্যে তখন কি চলছিল। আপনি আসলে জানেন যে আপনার কেন ডিভোর্স হয়েছে? সরি, মানে আপনার কেন ডিভোর্স হয়েছে আপনি জানেন? আমি এখন পর্যন্ত বুঝে উঠতে পারলাম না যে এই লোকটার আপনার প্রতি অভিযোগটা কোথায়, মানে আপনার কোন ডেফিসিয়েন্সিতে? এই লোকটার প্রতি আমার কোনো অভিযোগ না, আমার অভিযোগ না, আপনার প্রতি তার তো অভিযোগ থাকতে হবে। যে তাকে আমি অনেকবার প্রশ্ন করেছিলাম যে তুমি কেন আমাকে ইগনোর করছো। রাইট, হ্যাঁ, মানে আমি কারোর জন্য সেটা বলার কোনো অপশন তোমার নাই, কারণ তুমি 3.5 বছর ধরে আমার পিছনে ঘুরছো, দেন তুমি আমার ফোন নাম্বার কালেক্ট করেছো, দেন তুমি আমাকে বলার ট্রাই করছো, 6 মাস ফ্রেন্ডশিপ ছিল, দেন আমাদের রিলেশন ফ্যামিলির মতো যে সেটা বলার কোনো অপশনই নেই। তুমি আমাকে দেখে শুনে বিয়ে করছো, বাচ্চা একটা মেয়েকে তুমি পছন্দ করছো, যে কিনা তখন স্কুলে পড়তো, তো কালো রং বলা তো অপশন নেই। তাহলে তুমি কেন আমাকে ইগনোর করতেছো? আমি কোন জায়গা থেকে আনফিট আমাকে বলো, আমার সমস্যা, আমি সেই সমস্যাগুলোকে সমাধান করবো। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আমার শাশুড়িকে অনেকবার প্রশ্ন করছি, আমার নিজের সরাসরি প্রশ্ন করতাম যে মা আমার যদি কোনো ভুল থাকে আপনি আমাকে ভুলটা ধরাইয়া দেন, যে তোমাকে আমি এইভাবে চাই, আমি ঠিক সেভাবেই আপনার সামনে আসবো, সেভাবেই সেই কাজগুলো সেভাবেই করবো, আমাকে ভুলটা উনি কখনোই কোনো আদৌ পর্যন্ত উনি কখনো কোনো ভুল আমাকে ধরাই দিতে পারেনি। ইভেন আমি আমার মেজর ননদের হাজব্যান্ডকেও বলছি যে ভাইয়া আপনি শুধু হয়তো আমাকে বলছেন, আপনি একটু জিজ্ঞেস করেন যে কেন উনি আমাকে এটা করতেছে। ইভেন আমার খালা, আমার সেজো খালা, সে নিজেও ফোনে তাকে জিজ্ঞেস করছে যে আমার মেয়েটার সমস্যাটা কোথায়, আপনি যদি বলতেন। ভুল হইতেই পারে, ও বাচ্চা মানুষ, ভুল হইতেই পারে। বলছে ওর কোনো ভুল নেই, ও আপনাকে ঠিকমতো খাবার দেয়, ঠিকমতো বলছে খাবার দেয়, আপনার সাথে কখনো কোনদিন বেয়াদবি করছে না, বেয়াদবি করে কখনো কোনদিন আপনাকে গালাগালি করছে, আপনি যখন ওকে বকাবকি করতেন না, কোনদিন করেন, তর্ক করছে, তর্ক করে নেই। তাহলে আপনার খাবার কি টেস্টি হয় না? না, ওর খাবার টেস্টি হয়। তাহলে সমস্যাটা কোথায়? না, কোনো সমস্যা নেই, এটা ফ্যামিলিতে হয়। মানে এইরকম করে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি জানেন, যখন কিনা সে আমাদের বাসায় দাওয়াত খেতে আসতো, দাওয়াত খেয়ে সে দুপুরবেলা আমার বাসায় কাছে মেয়েদের সাথে সে আমাকে না গসিপ করতো। মানসিক ভারসাম্যহীন। আমার হাজবেন্ডের একটা পজিটিভ দিক আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে যখন কিনা তার এই টর্চারগুলি মাত্রাতিরিক্ত, মানে সহ্যের মধ্যে এখন আর কোনোভাবেই যাচ্ছিল না, তখন সে, আমিও জানতাম না ব্যাপারটা, কারণ ও প্রায় হয়তো কি ও তো শোরুম ছিল, ও এখান থেকে এসে সন্ধ্যার পরে ওকে আশেপাশে মানুষ বলতো যে বউর উপর এরকম টর্চার চলতেছে, এরকম উল্টাপাল্টা বকাঝকা করে, তো ও বলতেছে যে একটা মানুষকে একা একা বকাবকি করতে পারে। তো মাঝে মধ্যে ওর সন্ধ্যার পরে বাসার পাশে এসে দাঁড়িয়ে থাকতো, যে ঝগড়া করে কিনা, মানে আসলে আমি কিছু বলি কিনা, ও দেখতো যে আমি কখনোই ওর মাকে কখনো একটা উচ্চ বাচ্চা, আমি আসলে কিন্তু সত্যিই করতাম না, সত্যি আমার ভয় লাগতো, আমি সত্যিই করতাম যে তর্ক করব, মানে ভয়টা লাগতো কোথায়, যে তর্ক করব, তর্ক করা মানে হচ্ছে আমি হেরে যাওয়া, মানে হচ্ছে এখন যদি কেউ বলে যে শাশুড়ি টর্চার করে এটা রাইট, বাট একদিন যদি আমি তর্ক করি তখন উনি ওই একদিনটাকে ইস্যু করবে যে ও তো তর্ক করে মুখে মুখে, ওর তো এই খারাপ গুণটা আছে, তাহলে আমার একটা খারাপ গুণ বের হয়ে গেল। আমি এইটাকে খুব ভয় পেতাম, খুব। ওকে, আপনার এই জায়গাটা আমি বুঝলাম। তাহলে এটার ফাইনাল ডেস্টিনেশনটা কেন আসলো? ও যেটা বলছিলাম, ও করছে কি, মানে ও একদিন একজন সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলছিল ওর মায়ের ব্যাপারে, যে একটা মানুষ এই করতেছে আরেকটা মানুষের উপরে, মানে টর্চারগুলো এরকম এরকম বলার পর উনি বলছে যে এটা উনি সাইকো। আচ্ছা, উনি সাইকো। সো ও বলার পরে মানে অনেক। আপনি তাহলে ডিভোর্সের ডিসিশনটা কখন নিলেন? সেটা অনেক পরে, সেটা ফ্যামিলিগত কোনো কারণে ছিল না। ওকে। তো এরপরে দেখা গেল 2011 সালে আমি যখন দেখলাম যে আসলে সংসারে আমার কোনো ভিত নেই,
হ্যাঁ, কোনো ভিত নেই। এটা হচ্ছে আমার মেয়ের জন্মের আগে আমার কোনো ভিত নেই। আমি তো আপনার অনার্সে সেই সময় অ্যাকাউন্টিং সাবজেক্ট পাওয়া কিন্তু খুব টাফ ছিল। আল্লাহর রহমতে আমি তখন অ্যাকাউন্টিং সাবজেক্ট, কিন্তু আমি অনার্স 1 বছর করে আমি আর করতে পারিনি, কারণ ওরা আমাকে পড়াশোনা করার সুযোগটা দেয়নি। তো 11 সালে এসে আমার কাছে মনে হলো যে আমি তো অনেকগুলো বছর ট্রাই করলাম, সো এই সময়ে যেহেতু আমার উপর এই টর্চার চলতেছে বা এইগুলো হচ্ছে, একটা সময়ের পর আমাকে যদি বের করে তখন আমি কোথায় যাব? তখন যদি আমার মা যদি না থাকে, সঠিক, আমি তখন কি করবো? তাহলে আমার পড়াশোনাটা কন্টিনিউ করা উচিত। তো ওকে যখন বলার পর ও বলছে কি বলো, এই বয়সে এসে পড়াশোনা করবা? এটা কোনো কথা না, না এখন পড়াশোনা করা যাবে না। তখন আমি খরচ দিতে পারবো না। তখন আমি হ্যান্ডিক্রাফটের বিজনেস শুরু করি। আচ্ছা, হাতের কাজ হ্যান্ডিক্রাফট। এবং কখন করতাম? যখন কিনা ও থাকতো না, ওই যে ও সন্ধ্যার পরে তো আমার কোনো কাজ থাকতো না, তো ওই সময়টা আমি একটু পড়াশোনাও করতাম, আর হচ্ছে আপনার মানে লুকিয়ে লুকিয়ে বই কিনলাম আর হ্যান্ডিক্রাফটের কাজগুলো করতাম। ও যখন বাসায় তখন আমি সবকিছু আবার মানে ওর টাইমটা যেন কখনোই কম না হয়, যাতে করে কখনো বলতে না পারে, অভিযোগ করতে না পারে। সেই সময় অনলাইন সম্পর্কে আমি কিছুই জানি না, তো অনেক রকম শোপিস বানাতাম, বিভিন্ন অনেক কিছু, হ্যান্ডিক্রাফট তো বুঝিনি, অনেক আইটেম। তো তখন দেখা গেল যে ওই যে আমার মায়ের বাসায় আমার মা আমার কাছে, আমার মা ছিল আমার প্রথম ক্লায়েন্ট। আমার মা খুবই শৌখিন একজন মানুষ, তো যত রকম আইটেম আমি করতাম সে প্রত্যেকটা আইটেম কিনে নিয়ে যেত। আমার মা টিচার ছিল, আমার বাসায় প্রচুর গেস্ট আসতো, অনেক আত্মীয়স্বজন আসতো বা মায়ের কলিগরা আসতেন। তো ওই দেখে দেখে এত সুন্দর জিনিস কে বানাইছে? আমার মেয়ে বানাইছে। আচ্ছা, ওকে একটা বলেন আমাকে এটা বানিয়ে দিতে, ওর খরচ যা যায় সেটা আমি দেবো। তখন এই আমার সেলটা শুরু হলো। হ্যাঁ, তো যাই হোক, এরপরে আপনার পড়াশোনা যে করতাম, যে বললাম লুকিয়ে লুকিয়ে পড়াশোনা করতাম, যখন এক্সাম দিতাম তখন বাচ্চাকে আমি আমার মায়ের বাসায় রেখে যেতাম, কারণ বাচ্চা রাখবে কি, এটা নিয়ে ওর সাথে আমার সাথে প্রচুর ঝগড়া হতো এক্সামেরও সময়গুলো। সেই সময় আমার মা তো প্রাইমারি টিচার ছিলেন, আমার মা বলতো তুমি প্রাইমারিতে অ্যাপ্লাই করো। মা শুনতো, কিন্তু আমার কাছ থেকে কখনো কোনো মানে ওইটাকে কি বলে, আমার মুখ থেকে কখনো শুনতে পাইনি যে তারা আমাকে টর্চার করতো। সে এমনিতে শুনতো, আশেপাশের লোকজনের কাছ থেকে শুনতো, আমাকে জিজ্ঞেস করলে আমি অস্বীকার করতাম। আমি কখনো, কেন অস্বীকার করতাম? দেখেন একটা জিনিস, হাজব্যান্ড যতই খারাপ হোক না কেন, সে আমার উপর যত টর্চারই করুক না কেন, একটা সময় পর আমি কিন্তু ভুলে যাবো এটা, তাকে আমি ভালোবাসি, সে আমার হাজব্যান্ড, বাবা মা জীবনেও ভুলবে না। সে তাকে দেখলেই বলবে যে ও তো খারাপ, ও আমার মেয়েকে মারে বা আমার মেয়ের উপর টর্চারটা করে। এই জন্য কখনো আমি চাইনি আমার ফ্যামিলিতে কোনো ছোট হোক, আমি কখনো কাউকে কোনো কিছু বলতাম না। তো যাই হোক, 2014 লাস্টের দিকে এসে আমার হ্যান্ডিক্রাফটের বিজনেসটা বন্ধ করে দেওয়া লাগলো। ও চায় না যে আমি এটা করি, আচ্ছা আমি বন্ধ করে দিলাম। তো ওর ফ্যামিলিগত অনেক প্রবলেম ছিল তখন, সেই সময় ও বিজনেসে প্রচুর লস করার রিজনটা ছিল যে ও প্রচুর আড্ডা দিত। আচ্ছা, প্রচুর বিজনেসে, দোকান থেকে আমাকে অনেকে, শোরুম থেকে আমাকে বলতো যে ভাইয়া তো দোকানে আসে না, 7 দিন 8 দিনের মধ্যে দোকানে আসে না। তো দোকানের ওনার যদি না যায় সেই বিজনেস চলে? এরকম করতে করতে বিজনেসে তার লস হলো, সে অনেক ঝামেলা হলো। এরপরে টোটালি সে আবার নতুন করে বিজনেস স্টার্ট করবে। তখন তার বাসা থেকে তার মাও তাকে সম্পদ থেকে বঞ্চিত করলো। কেন করলো এটা আমরা কেউ আদৌ জানি না। আচ্ছা, তো যাই হোক, আমি কখনোই সে ব্যাপারে ইন্টারফেয়ার কখনোই করতাম না, কারণ হচ্ছে মা তো মাই, বোন তো বোনই। তো ও অনেক সময় কথা বলতে বলার পর এখন দেখো 2-1 কথা আমি ওকে শেয়ার করতাম, কিন্তু নিজ থেকে কখনো আমি কোনো কিছু ওকে বলতাম না। যাই হোক, এরপর 15তে আমার বিজনেস টোটালি বন্ধ হয়ে যায়। তখন মানে তার আগে থেকে আমার মা আমার সংসার মানে সম্পূর্ণটাই আমার মা দেখাশোনা করা বলতে আপনার খরচপাতি যা যেত আর কি ওইটা। তো 16 সাল থেকে আমাদের মধ্যে মোটামুটি খুঁটিনাটি ব্যাপার নিয়ে এখন আমি বলতে শুরু করলাম, মানে ওটাকে কি বলে, প্রোটেস্ট করা শুরু করলাম। কেন প্রোটেস্ট করা শুরু করলাম? ওই সময় আমার নির্বাচন কমিশনে জব হয় এবং পোস্টিং ছিল বরিশালে। সে আমাকে জব করতে দিবে না, সরকারি চাকরি। রিয়েলি? হ্যাঁ, সে আমাকে জব করতে দিবে না, সরকারি চাকরিও করতে দিবে না। সে আমাকে, আমার পোস্টিং ছিল বরিশালে, বরিশালে ছিল, তো আমাকে জব করতে দিবে না। ওকে ফাইন, আমি জবটা ছেড়ে, আমি জব করিনি। তো জব যে করিনি এটা আমার মনের মধ্যে কিন্তু একটা চলছিল, কষ্ট তো লাগবেই, চলছিল। এবং সেই সময় আমার কিন্তু একটা স্বপ্ন ছিল, আমি করব, মানে ফ্লাই, মানে করবো, উড়বো, মানে এটাকে কি বলে আপনার, কেবিন ক্রু হবো, এরকম একটা স্বপ্ন ছিল। কিন্তু কখনো সেটা কাউকে আমি বলিনি। কেন বলিনি? আমার গায়ের রং কালো ছিল, কারণ আমার ধারণা ছিল যে কেবিন ক্রু মানেই হচ্ছে যাকে অনেক 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 বেশি সুন্দর হতে হবে। ছোটবেলা থেকে একটা জিনিস জেনে আসছি যে কালো মানে অসুন্দর। এবং একটা সময় আপনি ইমাজিন করতে পারবেন না আমি যে কি পরিমাণ কান্না করতাম আমার গায়ের রং নিয়ে। আমাকে সবাই প্রচুর পরিমাণে করতো, তুমি তো কালো, তোমার তো বিয়ে হবে না। তোমার ভাই বোনগুলি সবাই কত ফর্সা, তোমার মা ফর্সা,
তোমাকে তো পালতে সেই সময়টা ছিল কি আমিও নিজেও খুব আপসেট থাকতাম, মানে আল্লাহকে বলতাম যে আল্লাহ দুনিয়াতে এত ফর্সা মানুষ, তুমি ওইখান থেকে একটু রঙের ফোটাই না আমাকে দিতা, তুমি কেন আমাকে কালো করলা। প্রচুর আপসেট থাকতাম, কারণ মানে এটাকে কি বলে, এখন তো মানুষ ফেসবুকে মানুষকে মানে মানুষ বুলিং এর শিকার হয়, সেই সময় আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশীর দ্বারা মানুষ ইয়ে হতো। আপনি জানেন কিনা আমি জানি না, কিছুদিন আগেও একটা মেয়ে সুইসাইড করেছিল তার গায়ের রং নিয়ে। সে একটা স্ট্যাটাস দিয়েছে, যদি আমার অনেক টাকা থাকতো তাহলে আমি প্লাস্টিক সার্জারি করে গায়ের রংটা পরিবর্তন করে ফেলতাম। আমি জানি না আপনি জানেন কিনা, সে মেয়েটা সুইসাইড করেছিল। আমারও সেরকম সময় ছিল, বাট সুইসাইড করার সাহস আমার কখনো হয়নি। যদি আমি একবার সুইসাইড করতে গিয়েছিলাম, আমার ছেলে আমাকে বাঁচাইছে, সেটা সেই গল্পে পরে আসি। হ্যাঁ, আফটার সেপারেশন। তো যাই হোক, এরপরে তখন আমার কাছে কেবিন ক্রু মানে তো কালো হতে হবে না। তো 2016 সালে আমি তখন আমি ফেসবুক অলরেডি ওপেন করি 16 মেতে। তখন আমি একটা অ্যাড আমার কাছে আসলো যে বিয়ের পরও বাচ্চা হওয়ার পর আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন কাতার এয়ারলাইন্সে। অনেক সাহস নিয়ে সেখানে আমি অ্যাপ্লাই করি। এখান থেকে জীবনে ওরা আমাকে ডাকবে না, তারপরেও আমি অ্যাপ্লাই করলাম। আচ্ছা দেখি না কি হয়, সবচেয়ে কি হবে, খারাপ হবে, ডাকবে না, এর বেশি কিছু হবে না, দেখি ট্রাই করি। অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে আপনার মেবি 20-21 দিন পরে আমার কাছে একটা মেইল আসে। তখন আমি মেইল অ্যাড্রেস খুলি এই এখানে মানে অ্যাপ্লাই করার জন্য। মেইল আসার পরে ওরা আমাকে ইন্টারভিউর ডেট দেয়, ড্রেস কোড থেকে সব কিছু ওরা আমাকে ওখানে ইনফরমেশন দেয়। আমি তো মানে কি বলবো, খুশিতে পুরো আত্মহারা হয়ে গেছে। জব হোক বা না হোক, ওরা তো আমাকে ডেকেছে, তাই না? তো গেলাম, যাওয়ার এখানে আমার হাজব্যান্ডের নিষেধ ছিল, যাওয়াই যাবে না। আমি ওর মাকে নিয়ে ঢাকাতে আসি। ওর ফ্রেন্ড বলতেছে যে এরকম সুযোগ সবার লাইফে আসে না। তো আমি আসলাম, ইন্টারভিউ এখানে আসলাম। আসার পরে মজার ব্যাপার হচ্ছে যে আপনি জানেন কিনা আমি জানি না, যে এয়ারলাইন্সগুলোতে সবচেয়ে বেশি ওরা হাইটকে বেশি প্রাধান্য দেয়। তো হ্যাঁ, তো আমার হাইট হচ্ছে 5 ফিট 5 ইঞ্চি। যতগুলো মেয়ে আসছে 5 ফিট 2 এর উপর কেউ ছিল না, একমাত্র আমি। ওই সময় মানে ওই ইন্টারভিউতে আমার সবচেয়ে ভালো হাইট ছিল। আল্লাহর রহমতে ওরা আমাকে প্রাথমিকভাবে এখানে নির্বাচন করে। তো এরপরে মোটামুটি আমার সবকিছু পজিটিভ ছিল, কিন্তু আমার হাজব্যান্ডের একই কথা, আমি এখানে জব করতে পারবো না এবং 3 মাসের ট্রেনিং এর জন্য আমাকে কাতার যেতে হবে। সবকিছু ওকে, একদম সবকিছু হয়ে গেছে। আমি যখন ওদের সারা আপনার আমার তো 2টা বাচ্চা আছে, আমি কি করবো? ওরা বলছে যে আপনি বাচ্চা নিয়ে বাচ্চার অ্যাটেন্ডেন্স সহ আপনি আনতে পারবেন। সুইট, আর কি সুযোগ চাই? এবং তখন 1,20,000 টাকা স্যালারি ছিল। আমি জয়েন করলে 1,20,000 টাকা স্যালারি, সেই 2016 সালে। বাবা, কত বড় একটা সুযোগ ছিল আমার লাইফে, কিন্তু সে দিবে না জব করতে, তাও ছেড়ে দিলাম। তবু সংসার টিকুক। কারণ সত্যি কথা বলতে কি, ওর প্রতি আমার দুর্বলতাটা কি পরিমাণ আমি সেটা কাউকে বুঝিয়ে বলতে পারবো না। বুঝতে পারতেছি, এখন পর্যন্ত বুঝতে পারছি। তো যাই হোক, পরে 16 সালে যখন কিনা আমি ফেসবুক আইডি ওপেন করি, তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম, সে আমাকে ব্লক করে দিল। ফেসবুক খুললা জামাইরে ফার্স্ট অ্যাড করলেন, জামাই দিল সালা ব্লক কইরা। ব্লক করার পরে আমার লাগছে, কারণ তখন পর্যন্ত না, আমাদের ডিভোর্সের পরেও সবাই জানতো সে সিঙ্গেল, বাট সে 2টা বাচ্চার বাবা। মানে আপনার সে বিয়ে কইরা বাচ্চা পয়দা কইরা 2টা বাচ্চার বাপ, তারপরে সমাজ জানে সে সিঙ্গেল। যাই হোক ভাই, আপনার জিনিস শেখার আছে আপনার কাছে। হয়তোবা আপনারা ছেলেদের টাইপটাই মনে হয় এরকম হাজবেন্ডরা। আরে আমার প্রোফাইল আমার মেয়ের সাথে ছবি দেয়া, কি কয়? যাই হোক, একটা বাপের কাছে সন্তান তাকে সে আমাকে ব্লক করে দিল, আমার খুব লাগলো। এরপর তো সে আমার ফেসবুক আইডি, আমার হাজবেন্ড আমার আইডি সবকিছু জানবে, খুব স্বাভাবিক। সে করলো একটা সময়ের পরে, একদিন রাতে, এর মধ্যে অনেক ঘটনা ঘটে যায় আমাদের মধ্যে ফ্যামিলিগতভাবে। আমি চাই না এই বিষয়গুলি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়াক, কারণ আমার 2টা বাচ্চা আছে। আমি সেই জন্য এই বিষয়গুলো আমি বরং আজকে অনেক বেশি বলেছি। সাধারণত এত কথা আমি বলি না, যেহেতু আমার একটা ছেলে একটা মেয়ে আছে। ইন ফিউচার ওরা দেখবে এগুলো, ওরা জানবে, ওদের ফ্রেন্ডরা দেখবে। ওর বাবাকে আমি চাই ওরা সবসময় সম্মান করুক।